শ্রী মহাপ্রভুর একটি মূর্তি আছে। বখতিয়ার খলজি এই নবদ্বীপ জয় করি বাংলা জয় করা শুরু করেছিল। হতো প্রাচ্যের অক্সফোর্ড, এবং তার সঙ্গে অবশ্যই নবদ্বীপের বিখ্যাত ক্ষীরদই ভবতারিণী রূপে বা দক্ষিণা কালী রূপে সারা বছর পুজো হয়, কিন্তু সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী হিসাবে কিন্তু এই মাকে পুজো করা হয়। বিষ্ণুপ্রিয়া যখন নমস্কার ছেড়ে প্রভুর দিকে তাকালেন, তখন সেখানে প্রভু ছিলেন না, ছিল প্রভুর চরণ যুগল। এখনো পর্যন্ত বিষ্ণুপ্রিয়া সেবা সমিতি দ্বারা পূজিত হয়ে আসে। খুব সুন্দর করে সাজানো পুরো মন্দিরটা। ঘটনাকে এখানে বিভিন্ন পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে। নবদ্বীপের আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। আমি সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে যাচ্ছি, এবং আপনারা নবদ্বীপ এলে অবশ্যই সোনার গৌরাঙ্গ মন্দির অবশ্যই দেখবেন। এই সোনার গৌরাঙ্গ মন্দিরে 10 টাকা কিন্তু আপনাদের প্রণামী দিতে হবে। আমি এখন আছি সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক সামনে। সোনার গৌরাঙ্গ নাম বলে মনে করবেন না এইখানে কিন্তু সোনার কোনো ব্যাপার আছে। এই মূর্তিটা টোটালটাই অষ্টধাতুর তৈরি, এবং এই মূর্তি প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর শ্রী প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী প্রায় আজ থেকে 300 বছর আগে। এবং এই মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণ, এটাও অষ্টধাতুর তৈরি এবং যার নাম শ্যামসুন্দর। সুতরাং আপনারা সোনার গৌরাঙ্গ মানে এখানে সোনা দিয়ে তৈরি গৌরাঙ্গ এরকম যেন ভাববেন না। এই গৌরাঙ্গটা পুরোটাই কিন্তু অষ্টধাতু। আমি এই নবদ্বীপের ইতিহাস এবং ঐতিহ্য আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, এবং অবশ্যই নবদ্বীপের বিখ্যাত ক্ষীরদই অবশ্যই টেস্ট করে দেখব। এবং এই গৌরাঙ্গ মন্দিরের থেকে জাস্ট কিছুক্ষণের হাঁটা পথেই কিন্তু আপনারা সমাজবাড়ি মন্দির আশ্রম পাবেন। চলুন আমি সেখানে যাচ্ছি। তার দুই ধারে কিন্তু অনেক কিছু কেনার জিনিস আছে। আপনারা এখানকার নবদ্বীপের স্মৃতি হিসাবে কিন্তু সেগুলো কিনে নিয়ে যেতে পারেন। বিভিন্ন কেনার জিনিস আছে, সেগুলো কিন্তু এখান থেকে মোমেন্ট হিসাবে নিয়ে যেতে পারেন। আমি এখন আছি সমাজবাড়ি বা রাধারমন বাগে। এই পুরো নবদ্বীপ জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কাহিনী, বিভিন্ন লীলা, বিভিন্ন স্মৃতি ছড়িয়ে আছে। আমি সেই রকমই একটা সমাজবাড়ি আশ্রমে আছি, বা যেটাকে রাধারমন বাগ বলা হয়, আমি সেখানে আছি। এখানে শ্রী মহাপ্রভুর একটি মূর্তি আছে এবং
শ্রীকৃষ্ণের মূর্তি আছে। এছাড়াও এই রাধানগর বাগের যিনি প্রতিষ্ঠাতা শ্রী চরণ দাস বাবাজির একটি মূর্তি আছে এবং সমাধিস্থলও এখানে আছেন। আমার পেছনে যেটা দেখছেন, এই যে যেটা দেখছেন, এটা কিন্তু দানপেটি। এটা হচ্ছে প্রণামী বাক্স এবং এটাকে টোটালটাই একটা টিন দিয়ে করা হয়েছে। এটা কিন্তু প্রণামী বাক্স, এটা দেখছেন এটা প্রণামী বাক্স, এটা পুরো টিন দিয়ে করা আছে এবং বিভিন্ন এই যে ছিদ্রগুলো করা আছে এখানে দিয়ে কিন্তু পয়সা ঢালতে হবে। এটা মাটির তৈরি নয়। কিন্তু আপনারা এই রাধারমণ বাগ বা সমাজবাড়িতে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। খুব সুন্দর জায়গা, ঘোরার অনেক দেখার জিনিস আছে, সুতরাং এলে একটু সময় নিয়ে আসবেন। আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। যারা নবদ্বীপে 4 চাকা নিয়ে আসবেন তারা কিন্তু নবদ্বীপ স্টেশনে 4 চাকা রাখার অনেক জায়গা আছে, সেইখানে 4 চাকা রেখে নবদ্বীপ স্টেশনের থেকে একটা টোটো নিয়ে পুরো নবদ্বীপ ঘুরে দেখবেন। কেন নবদ্বীপের সব জায়গায় কিন্তু 4 চাকা নিয়ে আপনারা যেতে পারবেন না, সুতরাং নবদ্বীপ ঘুরে দেখতে গেলে কিন্তু নবদ্বীপ স্টেশন থেকে একটা টোটো নিয়ে ঘুরবেন, মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। গোবিন্দজিউ মন্দিরটা বাইরে থেকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ভেতরে ঢুকলে দেখবেন অনেকটা বিশাল জায়গা নিয়ে। এবং এই মন্দিরের মধ্যে মহাপ্রভুর এবং রাধাকৃষ্ণের মূর্তি আছে। চলুন এবার আমরা এর ঠিক উল্টো দিকে আছে বলদেবজিউ মন্দির, আমরা সেখানটাতে যাব। আমি এখন আছি বলদেবজিউ মন্দিরে। এই নবদ্বীপের প্রত্যেক গলিতে প্রত্যেক মোড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িয়ে আছে এবং তার সঙ্গে বিভিন্ন মন্দির জড়িয়ে আছে। এই নবদ্বীপে এসে কিন্তু আপনারা মন্দির দেখে শেষ করতে পারবেন না। এই বলদেবজিউ মন্দির এটাই প্রায় 200 বছরের পুরনো মন্দির। বাংলায় যখন সেন বংশ ছিল তখন এই নবদ্বীপ ছিল সেন বংশের রাজধানী। বখতিয়ার খলজি এই নবদ্বীপ জয় করি বাংলা জয় করা শুরু করেছিল। সুতরাং এই নবদ্বীপের ইতিহাস কিন্তু সুপ্রাচীন। এই নবদ্বীপে সাহিত্য চর্চা, বিদ্যা চর্চা, পুরাণ চর্চা, সংস্কৃত চর্চা প্রভৃতি চর্চার জন্য কিন্তু এই নবদ্বীপের পণ্ডিত কুলের নাম এবং নবদ্বীপের নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এবং সেই জন্য কিন্তু তখনকার দিনে এই নবদ্বীপকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড।
আমি এখন আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই জন্মস্থান নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। যেমন মায়াপুরের ভক্তি বিনোদ ঠাকুর তথ্য এবং প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন যে মহাপ্রভু মায়াপুরের অন্তর্দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তেমনি এখানকার পণ্ডিত কুল বলেন যে না, মহাপ্রভু এইখানেই জন্মগ্রহণ করেছেন, যেখানে এই সচিমাতা নিমাইকে কোলে নিয়ে বসে আছে, এই জায়গাতেই উনি জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং এই নিয়ে অনেক মতভেদ আছে, অনেক মত বিতর্ক আছে। আমাদের সেই মতভেদ বা মত বিতর্ক নিয়ে চিন্তা না করে মহাপ্রভুর লীলা বাণী এবং মহাপ্রভু যে চিন্তাধারা, সেই চিন্তাধারা নিয়ে আমাদের চলা উচিত। মহাপ্রভু এই নিম গাছের নিচেই জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জগন্নাথ মিশ্র, মা সচিমাতা, এবং তিনি এই নিম গাছের নিচে জন্মগ্রহণ করেন বলে তার প্রথম জীবনে নাম হয় নিমাই। পরবর্তীকালে তার গায়ের রং সোনার বলে তাকে পরবর্তীকালে গৌরাঙ্গ বলে ডাকা হয়, এবং আস্তে আস্তে এই বড় হবার সঙ্গে সঙ্গে নিমাই বিভিন্ন সংস্কৃতি, পুরাণ এবং বিভিন্ন বিদ্যাচর্যায় পণ্ডিত হতে থাকেন, এবং সেই জন্যেই এই নবদ্বীপ এর বাসিন্দা নিমাইকে নিমাই পণ্ডিত বলে রাখতে থাকেন। পরবর্তীকালে তিনি কাটোয়ার কেশব ভারতীর কাছে দীক্ষা নেন এবং তারপর সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগী হন। আমি এখন আছি নরহরি ধামের সামনে। এই নরহরি ধাম আগে প্রতিষ্ঠা হয়, তারপর কিন্তু শ্রী গৌর গোপীনাথ জিউ মন্দির প্রতিষ্ঠা হয়, এবং এই গৌর গোপীনাথ জিউ মন্দিরে কিন্তু এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে। চলুন, আমি এই গৌর গোপীনাথ জিউ মন্দিরে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা কুপন মূল্য লাগে। এই গৌর গোপীনাথ জিউ মন্দিরে কিন্তু একটা ভালো জিনিস, যে সুন্দর একটা কৃত্রিম গুহার মতো তৈরি করা হয়েছে, এর ভেতর দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। গুহার মতো তৈরি করা হয়েছে, ভেতর দিয়ে যেতে হবে, দেখতে দারুণ লাগে। তারপর কিন্তু আপনি গিয়ে মূল মন্দিরের প্রাঙ্গণে যেতে পারবেন। খুব সুন্দর করে সাজানো পুরো মন্দিরটা বিভিন্ন শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ঘটনাকে এখানে বিভিন্ন পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অবশ্যই আসবেন, এবং অবশ্যই আসার আরও একটা কারণ হচ্ছে যে এখানেই এশিয়ার সবচেয়ে বৃহত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি আছে, 60 ফুট যেটার উচ্চতা। সুতরাং অবশ্যই এলে কিন্তু এইখানে আসবেন। আর এখানকার কিন্তু 10 টাকা এন্ট্রি ফি আছে। সুতরাং খুব ভালো লাগছে, দারুণ করে সাজানো। অবশ্যই আপনারা একবার এলে অবশ্যই এই জায়গায় আসবেন।
আমি এখন এসে পৌঁছলাম ধামেশ্বর ধাম মন্দিরে। এই মন্দিরের বিগ্রহ শ্রী মহাপ্রভু স্ত্রী বিষ্ণুপ্রিয়া কর্তৃক দ্বারা সেবিত। মহাপ্রভুর দুই স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, যিনি সাপের কামড়ে মারা যান। তারপর তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং সেই স্ত্রীর নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন গৃহত্যাগ করেন, বেশ কিছুদিন পর তিনি নবদ্বীপে ফিরে আসেন এবং তখন তার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সাক্ষাৎ হন। সন্ন্যাসকালে যে কারণে সন্ন্যাসীদের তার স্ত্রীর মুখ দেখতে নেই, সেই জন্যে প্রভু দেখতে নেই, সেই জন্য বিষ্ণুপ্রিয়া যখন প্রভুকে নমস্কার করেন তখন প্রভু আকাশের দিকে তাকিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া যখন নমস্কার ছেড়ে প্রভুর দিকে তাকালেন তখন সেখানে প্রভু ছিলেন না, ছিল প্রভুর চরণ যুগল। সেই থেকেই বিষ্ণুপ্রিয়া সেই চরণ যুগলকেই সেবা করে আসছেন এবং এখানে সেই চরণ যুগলকে রূপোর খাপের মধ্যে পুরে সিংহাসনে রাখা আছে এবং সেই চরণ যুগলই এখনো পর্যন্ত বিষ্ণুপ্রিয়া সেবা সমিতি দ্বারা পূজিত হয়ে আসে। আমি এখন আছি রাধারানী মন্দিরে। এখানে রাধারানীকে রাধিকা বা রাসেশ্বরী হিসাবে দেবী গানে পুজো করা হয় এবং এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে রাস পূর্ণিমার দিন কিন্তু এই মন্দির দুর্দান্তভাবে সাজানো থাকে। যারা রাস পূর্ণিমায় নবদ্বীপে আসেন তারা অবশ্যই এই রাধারানী মন্দিরে অবশ্যই আসবেন। 2019 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ আইনে এই নবদ্বীপ ধামকে হেরিটেজ শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আমি এখন আছি নবদ্বীপে পোড়ামাতলায়। যারা নবদ্বীপ ঘুরতে এসেছেন তারা পোড়ামাতলা আসেননি এরকম লোক কিন্তু নেই। এই পোড়ামাতলা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতভেদ আছে। আমি সেই মতভেদে যাচ্ছি না বা সেই মতবিরোধেও যাচ্ছি না। এই পোড়ামাকে ভবতারিণী রূপে বা দক্ষিণা কালী রূপে সারা বছর পুজো হয়, কিন্তু সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী হিসেবে কিন্তু এই মাকে পুজো করা হয়। আর যাই হোক, এই মাকে ঘুরে কিন্তু বিরাট এক বটগাছ আছে এবং এই পোড়ামাতলার মায়ের ডান দিকে আছে ভবতারিণী মন্দির এবং বাঁ দিকে আছে ভবতারণ শিব মন্দির। চলুন আমরা আগে এক এক করে ভবতারিণী মন্দিরটা দেখি, তারপর ভবতারণ শিব মন্দির যাবো। মহারাজা গিরিশচন্দ্র তার পূজিতা দেবী আনন্দময়ীর নাম অনুসারে এই মন্দিরের নাম রাখেন ভবতারিণী। এবং এই মন্দির তৈরির পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে, বিভিন্ন মতনৈক্য আছে, আমি সেদিকে যাচ্ছি না। রাজা রুদ্র রায় প্রথমে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং তখন এই শিব মন্দিরের নাম ছিল রাঘবেশ্বর শিব মন্দির। কিন্তু কিছুদিন পর গঙ্গার ভাঙনে এই শিব মন্দির বিলীন হয়ে যায়। পরবর্তীকালে রাজা গিরিশচন্দ্র এই শিবলিঙ্গ উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করেন এবং তখন তিনি এই শিব মন্দিরের নাম দেন, শিবলিঙ্গের নাম দেন ভবতারণ শিব মন্দির এবং সেটা হচ্ছে 1825 খ্রিস্টাব্দে। নবদ্বীপ ঘোরার সাথে সাথে কিন্তু নবদ্বীপের ক্ষীর দইয়ের টেস্ট অবশ্যই দিতে হবে। আমি নবদ্বীপ ঘাটেই চলেছি, এখানে দেখেছেন মিষ্টান্ন ভবন। এই মিষ্টান্ন ভবনে চলুন আমি নবদ্বীপের ক্ষীর দইয়ের স্বাদ নেবো এবং এর স্বাদ নাকি জগৎ বিখ্যাত। চলুন একবার। ক্ষীর দইয়ের টেস্ট কিন্তু দুর্দান্ত। অবশ্যই নবদ্বীপ এলে একবার ক্ষীর দই টেস্ট করবেন, খুব ভালো লাগে এবং একদম পুরো চাপ একদম পড়ছে না। এক ফোঁটা খাবার পর কিন্তু অনেক কাটার পর কিন্তু অন্যান্য জায়গায় দই একটা জল কাটে, সেরকম কোনো ব্যাপার নেই। দুর্দান্ত। অবশ্যই নবদ্বীপ এলে একবার ক্ষীর দই অবশ্যই টেস্ট করবেন। এই দাদা আমাকে এই পুরো যে মন্দিরগুলো দেখলাম, পুরো মন্দিরগুলো ঘুরিয়ে রেখেছে, সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছেন এবং কোনো তাড়াহুড়ো ব্যাপার না, নিজের মতো করে দেখেছি। দাদার নামটা শুনুন এবং আমি দাদাকে বলছি কন্ট্যাক্ট নাম্বার বলে দিতে। রবি বিশ্বাস, আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8617559481। তাহলে দাদার নাম রবি বিশ্বাস এবং কন্ট্যাক্ট নাম্বার শুনে নিলেন। এলে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা এলে ঘুরিয়ে দেবেন তো? হ্যাঁ, এলে দাদা ঘুরিয়ে দেবেন। আর একটা কথা বলি, আমি এই অটো স্টেশনের বাইরে থেকে ধরেছি, আমাকে পুরো ঘোরাতে 300 টাকা নিয়েছে এবং বিশেষ বিশেষ অনুষ্ঠান যেমন রাস পূর্ণিমা, দোল, তারপর ঝুলন যাত্রা, এই সময় কিন্তু টোটোর দাম আপ ডাউন করে। সুতরাং এলে অবশ্যই আপনারা সেটা কথা বলে নেবেন এবং দেখে নেবেন। সুতরাং এলে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, দাদা কিন্তু পুরো এই নবদ্বীপ ঘুরিয়ে দেখাবে। চলুন আমি এখন এসে পৌঁছলাম এই নবদ্বীপ স্টেশনে। আমি 3:29 ট্রেন ধরবো এবং এরপরও কিন্তু 4:15 এই দুটো ট্রেন এই কাটোয়া থেকে হাওড়া যায়। আর যারা শিয়ালদা থেকে আসছেন তারা 4:36 ট্রেন ধরে কিন্তু শিয়ালদা যেতে পারেন এবং চাইলে আপনারা গঙ্গা পেরিয়ে কৃষ্ণনগর দিয়েও কিন্তু শিয়ালদা যেতে পারেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও।
তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো।